This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার হাসপাতালের লেবার রুমে যে খবর আসছে, তোলাবাজি হচ্ছে সেখানে। শিশু প্রসবের পরই প্রসূতির পরিবারের কাছে চাওয়া হচ্ছে টাকা। রোগীর পরিবারের কাছে 500 টাকা দাবি করেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। 500 টাকা দাবি করতেই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতি রোগীদের আত্মীয় পরিজনেরা। টাকা দেওয়া নিয়ে রোগীর পরিবারের সঙ্গে ঝামেলা হয় হাসপাতালের অস্থায়ী কর্মীদের। চাঞ্চল্যকর ঘটনা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। আর এ নিয়েই এবার হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের রোগীর পরিজনদের। অভিযোগ পেয়েই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন সুপার। কাল এই নিয়ে হতে পারে বিশেষ বৈঠক। বাচ্চা প্রসব হওয়ার পরেই ওনারা এই আবদারটা করে, কিসের জন্য? ওরা তো একটা সরকারি বেতন পায়, ওনারা তো ওখান থেকে একটা কিছু মাইনে পায়, যার জন্য তো ওরা এই কাজটা করে। হ্যাঁ, ওরা যদি বলতো যে মিষ্টি খাওয়ার জন্য কিছু দিও, সেটা ব্যাপারটা কিন্তু আলাদা। আর আমাদের সামর্থ্য মতন আমরা দিতাম, কিন্তু ওনারা একেবারে ডাইরেক্ট 500 টাকার কথা উল্লেখ করেছে। একটা অভিযোগ পেয়েছি, এরকম হওয়া তো কথা নয়। জেলা হাসপাতাল, সরকারি হাসপাতাল ফ্রি ব্যবস্থা। যদি এরকম হয়ে থাকে আমরা তদন্ত করে দেখছি, তদন্তে সেরকম দোষী সাব্যস্তের ব্যবস্থা নেওয়া হবে। একে রেস্তোরাঁর পর লালবাজারের নজরে পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথা মনোজের বিলাসবহুল ফ্ল্যাট। পৈলানের কাছে 80 লক্ষ টাকায় কেনা একটি ফ্ল্যাট রয়েছে মনোজের। কোথা থেকে এত টাকার যোগান ছিল এই মনোজের? এটা কি সেই পাসপোর্ট জালিয়াতির টাকা? কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়ের সঙ্গে সরাসরি কথা বলি। সুজয়, এই যে এত প্রতিপত্তি, এই যে পৈলানের কাছে 80 লক্ষ টাকায় কেনা একটা ফ্ল্যাট, এত টাকার যোগান কোথা থেকে হয়েছিল? তার সব কি পাসপোর্ট জালিয়াতির টাকা? একেবারে দেখো, তদন্তকারীদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে যেহেতু পাসপোর্ট জালিয়াতির সঙ্গে যুক্ত এবং এই চক্রে তিনি পরে সব থেকে বেশি টাকাটা তার কাছেই ছিল, যে কারণে পৈলানের কাছে 80 লক্ষ টাকা বিলাসবহুল ফ্ল্যাট কেনার মতো তার ক্ষমতা ছিল। এবং এখনো পর্যন্ত মনোজের ক্ষেত্রে এই দুটি সম্পত্তি, অর্থাৎ বেহালায় তার একটি রেস্টুরেন্ট এবং এই পৈলানে তার 80 লক্ষ টাকা পাঠিয়ে, দেখো 80 লক্ষ টাকা ফ্ল্যাট কিনেছিল। এবং সেই ফ্ল্যাটের ব্যাপারে এবার নথি সংগ্রহ শুরু করলো কলকাতা পুলিশ। সেই ফ্ল্যাটের নথিগুলি হাতে আসার পর তারা মূলত জানতে চেয়েছেন যে সেই ফ্ল্যাট কেনার টাকা কিভাবে শোধ করা হচ্ছে, কোথা থেকে সেই টাকা দেওয়া হচ্ছে, এবং সেই নথি পেলে সেই ফ্ল্যাট সিল করা হবে তেমনটাই জানতে পারছে। অর্থাৎ এখনো পর্যন্ত তার যে রেস্তোরাঁ সিল করা হয়েছে, পরবর্তীতে গোয়েন্দাদের টার্গেট সেই ফ্ল্যাট। এবং এখনো তার পাশাপাশি যে আপডেট তোমায় জানাবো যে এই চক্রে এখনো পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তাদের প্রত্যেকের প্যান কার্ডের নম্বর সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সেই নম্বর সংগ্রহ করার পর ব্যাংকগুলির কাছে জানতে চাওয়া হয়েছে যে এদের কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট কি, সেই ব্যাংক অ্যাকাউন্টে কোথা থেকে টাকা জমা পড়ছে সেটা জানতে চেয়েছে। এবং বাংলাদেশের একটি ব্যাংক অ্যাকাউন্টের 5টিতে ব্রাঞ্চ রয়েছে, সেখানেও গোয়েন্দারা চিঠি পাঠিয়েছেন, সেখানেও জানতে চাওয়া হয়েছে যে বাংলাদেশে সেই ব্যাংকটিতে এই চক্রের ধৃত অভিযুক্তদের কোনো অ্যাকাউন্ট রয়েছে কিনা। যেহেতু পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বাংলাদেশে পাসপোর্ট করে দেওয়া হয়, তবে বাংলাদেশে সেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কিনা সেটাও গোয়েন্দাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সুজয়। আলিবাবা গল্পে 40 জনের গল্প আমাদের জানা, কিন্তু জোট চুরি করে কিভাবে 40 বাংলাদেশি অনুপ্রবেশকারী বিদেশের দরজা চিচিং ফাঁক করে ফেলেছে তা শুনলে অবাক হবে। জাল নথি, ভাড়ার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে পাসপোর্ট বানানোর পর 3টি বিমানবন্দর দিয়ে বিদেশে গেছে 40 জন। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড যেন একটা আস্ত মহাভারত। প্রতিদিনই খুলছে নতুন নতুন অধ্যায়, আর তার পরতে পরতে চমক। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতে অনেক ক্ষেত্রেই নাকি ব্যবহার করা হয়েছে ভাড়া করা ব্যাংক অ্যাকাউন্ট। লালবাজার সূত্রে এমনটাই খবর। পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে যে নির্দিষ্ট অঙ্কের টাকা ফি হিসাবে অনলাইনে পেমেন্ট করতে হয়, সেই টাকা জমা করার জন্যে মনোজ গুপ্তা বা সমরেশের যে সমস্ত সীমান্ত এলাকার এজেন্ট বা সাব এজেন্টরা রয়েছে, কখনো কখনো ব্যবহার হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, কখনো বা আবার তাদের যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেও অনলাইন পেমেন্ট করা হয়েছে। আবার কখনো ভুয়ো নথি দিয়ে তৈরি ব্যাংক অ্যাকাউন্টও কাজে লাগানো হয়েছে। সূত্রের খবর, এক একটি অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত 10টির বেশি পাসপোর্টের আবেদন করা হয়েছে, দাবি তদন্তকারীদের। যারা ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিতেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশন পেতেন। সূত্রের খবর, টাকার বিনিময়ে ভুয়ো নথি ব্যবহারে তৈরি পাসপোর্ট নিয়ে
এখনো পর্যন্ত 40 জনের বিদেশ যাত্রার তথ্য হাতে পেয়েছে লালবাজার। দমদম, দিল্লি ও মুম্বাই মূলত এই 3টি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পাড়ি দিয়েছে ওই অনুপ্রবেশকারীরা। বিদেশে পাঠানোর ক্ষেত্রে মনোজ গুপ্তা সংস্থার মাধ্যমে টিকিট, ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এর বাইরে আর কেউ বিদেশে পাড়ি দিয়েছে কিনা এই চক্রের হাত থেকে পাসপোর্ট পাওয়ার পর, বা তারা যদি বিদেশে পাড়ি দিয়ে থাকে সেক্ষেত্রে কোন কোন বিমানবন্দর ব্যবহার করেছেন, সেই সমস্ত বিস্তারিত তথ্য ইতিমধ্যেই যাচাই করার কাজ চালাচ্ছে লালবাজারের গোয়েন্দারা। আর এই সমস্ত ভিসা সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্যই কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তদন্তকারীদের তরফ থেকে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলেও সূত্র মারফত খবর। আমাদের কর্মীদেরকে কেস দিয়ে দিচ্ছে, তারা ভেরিফিকেশনে পুলিশ আটকে দিয়েছে, তারা পাসপোর্ট পাচ্ছে না। আর বাংলাদেশ থেকে এসে টেররিস্টরা এখান থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, এখান থেকে আধার কার্ড নিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এইটাই চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আর পুলিশ তার যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি সব করে বেড়াচ্ছে। এর মধ্যেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। ধৃত যুবক 3 বছর আগে বিনা পাসপোর্টে ভারতে এসে কালনায় বাস করছিল। ফের বাংলাদেশে যাবার জন্য সম্প্রতি পাসপোর্টের আবেদন করে। নথি যাচাইয়ের জন্য থানায় পৌঁছলে সন্দেহ হয় পুলিশের। যুবককে জিজ্ঞাসাবাদ করে এক সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করা হয়েছে। কত গভীরে এই দুর্নীতির শিকড় তা জানার মরিয়া চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। দুলাল সরকারের খুনিদের ফাঁসির দাবি। রাজ্য তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। গতকাল নিহত নেতার স্ত্রীর সঙ্গে দেখা করেন শাসক নেতা। সেখানেই তাকে ঘিরে ধরে দোষীদের ফাঁসির দাবি তোলেন মহিলারা। শহর জুড়ে প্ল্যাকার্ড হাতে মিছিলও করেন তারা। আজ দুলাল সরকারের স্মরণ সভায় যোগ দেবেন জয়প্রকাশ মজুমদার। স্বচ্ছ তদন্ত হচ্ছে, পুলিশে আস্থা রাখার বার্তা জানিয়ে বলেন জয়প্রকাশ মজুমদার। এসপির ওপর বড় দায়িত্ব এই তদন্ত সম্পূর্ণ করার। তিনি করছেন, অনেকে ধরা পড়েছে এবং তদন্ত এবং এই বিষয় নিয়ে আমরা কোনো কথাই বলতে চাইছি না। আমাদের আজকের আসার কথা হচ্ছে, কালকে আমরা একটা বিশেষভাবে শোকসভা করছি আমাদের বন্ধুর জন্যে, সঙ্গীর জন্যে, সাথীর জন্যে, এবং পরিবারের সঙ্গে দেখা করলাম। তার স্ত্রী, সেও আমাদের পুরনো সাথী কর্মী, তার ছেলে, তাদের সঙ্গে যে পার্টি সম্পূর্ণভাবে আছে সেটাও জানানো, তাদের পাশে থাকা। এর বাইরে আর কিছু আমরা বলবো না। এদিকে মহাকাশের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে বড় সাফল্য ভারতের। শীঘ্রই হবে হ্যান্ডশেক। মহাকাশযানের ডকিং মিশন নিয়ে আপডেট ইসরোর। বহুল প্রত্যাশিত স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডেক্স ইতিমধ্যেই 2বার পিছিয়ে গিয়েছে। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো জানায় খুব শীঘ্রই 2 স্যাটেলাইট একে অপরের সঙ্গে হাত মেলাতে পারে। ইসরো XA একটি পোস্ট বলেছে, 2টি উপগ্রহকে 3 মিটার দূরত্বে এনে ফের নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে। এখন কিছু ট্রিমিং ম্যানুভার এবং প্রোগ্রামিং চূড়ান্ত করার কাজ চলছে। এর ফলে নিরাপদে ডকিং সম্পন্ন করা যাবে বলেই আশাবাদী ইসরো। একদিকে যেমন সিমলা স্ট্রিটের ছবি আপনারা দেখলেন, সেখানের বাড়ির ছবি দেখছেন, তার পাশাপাশি বেলুড় মঠ, সেখানেও বহু মানুষ, ভক্ত সমাগম, সকাল থেকে বৈদিক মন্ত্র উচ্চারণ, স্বদেশ মন্ত্র পাঠ সহ নানা অনুষ্ঠানের আয়োজন বেলুড় মঠে। যে ছবি দেখছেন আপনারা সরাসরি